সুপ্রিয় 18তম নিবন্ধন ভাইবা উত্তীর্ণ প্রার্থীরা, তোমাদের ইতিমধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 22 তারিখ থেকে আবেদন হবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সুপারিশ বা যে নীতিমালা দেওয়া হয়েছে সেই নীতিমালা সম্পর্কে আজকে পয়েন্ট ধরে ধরে সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। তো সকলে শেষ পর্যন্ত থাকবো, যেহেতু এখানে 23টি পয়েন্ট রয়েছে, সুপারিশের 23টি পয়েন্ট, প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত হচ্ছে এখানে দেওয়া আছে শূন্য পদের বিবরণ, অর্থাৎ স্কুল ও কলেজে এমপিওভুক্ত শূন্য পদ আছে 46,211টি, মাদ্রাসায় আছে এমপিওভুক্ত 53,501টি, কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আছে 1,110টি, টোটাল মিলে 1,822টি শূন্য পদ রয়েছে। বিশাল একটি শূন্য পদ, কিন্তু ভাইবাই শুধুমাত্র উত্তীর্ণ হয়েছে 60,000 প্লাস। এক্ষেত্রে সর্বপ্রথম আমাদের এই যে গণবিজ্ঞপ্তি প্রকাশ হলো, এই গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হবে 22 জুন থেকে, দুপুর 12টা থেকে গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হবে এবং এটা শেষ হবে পরবর্তী মাসের 10 জুলাই। এই 10 জুলাই শেষ হবে। তবে এখানে সবার ক্ষেত্রে একটা পরামর্শ, সবাই নোট করে রাখবেন। পরামর্শটি হচ্ছে যে প্রথম 1-2-3 দিনের ভিতর আমরা আবেদন করব না, এ সময় সার্ভার বিজি থাকে। এ সময় আবেদন না করে আমরা মিডিল টাইমে আবেদন করার চেষ্টা করব। আর আবেদনের সময় অবশ্যই নিজে উপস্থিত থেকে আবেদন করব। 2 নম্বরে বলা হয়েছে আবেদনের যোগ্যতা। আবেদন করার ক্ষেত্রে কি কি ধরনের যোগ্যতা থাকতে হবে? অবশ্যই আপনাকে সনদধারী হতে হবে। নিবন্ধন সনদধারী ব্যতীত কেউ এখানে আবেদন করতে পারবে না, এবং বৈধ সনদধারী হতে হবে। এবং বলেছে কি ষষ্ঠ নিয়োগে সুপারিশের বিজ্ঞপ্তিতে বক্সে পাওয়া যাবে হচ্ছে এই সনদ, ই সনদ দেওয়া হবে এখানে। এখানে আর একটা মজার বিষয় হচ্ছে এবছর কিন্তু কোনো মহিলা কোটা থাকবে না, পুরুষ মহিলা সবাই সমান, এবার কোনো মহিলা কোটা থাকবে না। 3 নম্বরে বলা হয়েছে এখানে আমরা যে সাবজেক্ট বা যে কোড ভিত্তিক যে সাবজেক্টে আমরা আবেদন করেছি, আমরা ওই সাবজেক্ট ভিত্তিক ওই কেন্দ্রিক প্রতিষ্ঠানে আবেদন করব। অর্থাৎ আপনি মনে করেন ইংলিশে আবেদন করেছেন, এখন এটা স্কুল পর্যায় থেকে ইংলিশে আবেদন করেছিলেন, এখন আপনি চাচ্ছেন মাদ্রাসায় স্কুলে আপনি আবেদনটা করতে গণবিজ্ঞপ্তিতে, কিন্তু এটা পারবেন না। আপনি স্কুল থেকে আবেদন করলে আপনার অবশ্যই স্কুল কেন্দ্রিক আপনাকে আবেদন করতে হবে। আপনি মাদ্রাসা থেকে আবেদন করলে অবশ্যই আপনার মাদ্রাসা কেন্দ্রিক আপনাকে আবেদন করতে হবে। এরপরে যাদের বয়স 4 জুন পর্যন্ত 35 বছর বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। কিন্তু 4 জুনের পরে যাদের 35 বছর ওভার হয়ে যাবে, তারা মানে 4 জুনের ভিতর যাদের 35 বছর ওভার হয়ে গেছে, তারা এখানে আর আবেদন করতে পারবেন না। নিবন্ধন সনদ যেটা পাবেন সেটার মেয়াদ কতদিন থাকবে? মেয়াদ থাকবে 3 বছর। অর্থাৎ আপনি এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনি যে নিবন্ধন সনদটি পেতে যাচ্ছেন, এই সনদের মাধ্যমে আপনি যদি এবছর গণবিজ্ঞপ্তিতে আগে আবেদন না করেন, আগামী বছর যদি আবার গণবিজ্ঞপ্তি দিই, তাহলে সেখানে আপনি আবেদন করতে পারবেন, কিংবা পরের বছর দিলে আবার আবেদন করতে পারবেন। অর্থাৎ টোটাল মিলে আপনি 3 বার আবেদন করতে পারবেন যদি গণবিজ্ঞপ্তি দেয়। আর না দিলে তো দেখা যাচ্ছে আপনার কপালে নাও থাকতে পারে। এজন্য সুযোগ যেহেতু আছে, চাকরি যদি প্রয়োজন হয় অবশ্যই এবারই আবেদন করবেন সবাই। এরপরে বলছে কি, যদি কোনো ব্যক্তি একাধিক সনদ প্রাপ্ত হয় তাহলে তার একটি মাত্র সনদ দিয়েই সে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনার আগে একটা সনদ আছে, এবছরও একটা সনদ, এখন আপনি এখানে 2টা চাকরি পাবেন না, একটা সনদ দিয়ে আপনাকে এখানে আবেদন করতে হবে। এরপরে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছু দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্কতা আপনাকে এখানে অবলম্বন করতে হবে। 40টি প্রতিষ্ঠান এখানে চয়েস দিতে হবে। এখানে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য আলাদা কোনো ফি নির্ধারিত হবে না। 40টি প্রতিষ্ঠানে একত্রে আপনাকে 1,000 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে আপনার নাম্বার, মেরিট লিস্ট অনুযায়ী আপনি প্রতিষ্ঠান চয়েস করবেন। আপনি যদি লো নাম্বার পেয়ে থাকেন, আপনাকে প্রত্যন্ত অঞ্চল চয়েস করতে হবে। আপনি যদি টপ নাম্বার পেয়ে থাকেন, আপনাকে কি করতে হবে, শুরুর দিকে আপনি ভালো প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। আপনি যদি মিডিয়াম হয়ে থাকেন, তাহলে আপনার উপজেলা বা থানা কেন্দ্রিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে এখানে আপনি আবেদন করবেন। তবে এখন আপনি যদি 40টি প্রতিষ্ঠানের বাইরেও আপনার হবে না এরকম যদি চিন্তা ভাবনা থাকে, কিন্তু চাকরিটা আপনার একান্তই লাগবে।
সেক্ষেত্রে আপনি ইয়েস অপশন ক্লিক করে আপনি মাদ্রাসা, কলেজ, কারিগরি যে ওইখানে যেগুলো দেওয়া আছে এগুলোতে আপনি ক্লিক করে রাখবেন। অর্থাৎ আপনি চাইলেই শুধু মাদ্রাসায় করতে পারবেন, চাইলেই আপনি শুধু স্কুলে করতে পারবেন, চাইলে আপনি কারিগরি বা টেকনিক এই তিনটে যে কোনো একটাতেও করতে পারবেন কিংবা তিনটাই করতে পারবেন এখানে। আর যদি আপনার না 40টার ভিতর হলে হবে, না হলে না, এমন যদি হয় তাহলে আপনি নো অপশন ক্লিক করে দেবেন এখানে। এরপরে যদি কোনো ব্যক্তি চয়েসের ক্ষেত্রে পছন্দ ক্রম অনুযায়ী প্রথম 40টার ভিতর হলো না, কিন্তু আপনার ইয়েস অপশন ক্লিক করা আছে, সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে চাকরি দিতে পারে। উদাহরণস্বরূপ আমার বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, সেই মাদ্রাসায় একজন শিক্ষক আছে, তার বাড়ি হচ্ছে নীলফামারী, দিনাজপুর, সে দিনাজপুর থেকে বাগেরহাট এখানে চাকরি করে, তাহলে বেতন মাত্র 12,500 টাকা। এটা অত্যন্ত কষ্টের বিষয়। এরপরে যদি কোনো প্রার্থী এক মানে স্কুল পর্যায়ে উত্তীর্ণ হয়েছি, কলেজ পর্যায়ে উত্তীর্ণ হয়েছি, দুটো দিয়েই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছি, এক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে কলেজ পর্যায়ে প্রাধান্য দেওয়া হবে। যদি আপনি কলেজ পর্যায়ে পেয়ে যান তাহলে আপনাকে স্কুল পর্যায়ে আর কোনো প্রাধান্য দেওয়া হবে না। আর যদি কলেজ পর্যায়ে না পান তাহলে অবশ্যই আপনাকে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। এরপরে আপনাদের আবেদন ফি নির্ধারণের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ এখানে আবেদন করতে আপনাকে অনলি 1,000 টাকা। অনেকের মনে প্রশ্ন থাকে, স্যার 40টা প্রতিষ্ঠানে কি 40,000 টাকা লাগবে? প্রত্যেক প্রতিষ্ঠানে কি আলাদা আলাদা টাকা লাগবে? না, এখানে আপনি একসাথে 40টা প্রতিষ্ঠান দেবেন, আপনার টোটাল ফর্মে আবেদনের পর আপনাকে 1,000 টাকা এখানে সাবমিট করতে হবে। এক্ষেত্রে অনেকে কিন্তু আবার বিভিন্ন কথা বলে তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে আপনি অ্যাপ্লিকেশন কপিতে, অর্থাৎ যখন 18তম নিবন্ধনের আবেদন করেছিলেন ওই অ্যাপ্লিকেশন কপিতে আপনি যে ছবিটা আবেদন করেছিলেন আপনাকে ওই ছবিটা আবার ডাউনলোড করে এই গণবিজ্ঞপ্তিতে ওই একই ছবি ব্যবহার করতে হবে। আপনি কিন্তু বর্তমান সদ্য তোলা ছবি ব্যবহার করতে পারবেন না। এরপরে আপনাকে আবেদন ফর্ম এবং আবেদন সংক্রান্ত ফি আপনাকে জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি যে বিষয়, পুলিশ ভেরিফিকেশন নিয়ে কি কি ইনফরমেশন লাগবে বিস্তারিত আমরা নেক্সট পরবর্তীতে আরেকটা ভিডিওতে তৈরি করে দেবো। তবে এখানে একটা বিষয় সতর্ক থাকতে হবে, পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাকে যে ফর্মটা দেওয়া থাকবে এখানে নিজের বায়োডাটা থাকবে, স্থানীয় ঠিকানা, বর্তমান ঠিকানা, এরপরে বাবার পরিচয়, মায়ের পরিচয়, আগে কোনো চাকরিতে আপনি ছিলেন কিনা ইত্যাদি বিষয় আপনার এখানে থাকবে, আপনার নাম্বার, মোবাইল নাম্বার, বিস্তারিত তথ্য আপনাকে এখানে জমা দিতে হবে। এরপরে বলছে কি ইন্ডেক্সধারী, যারা ইন্ডেক্সধারী আছেন তারা কি করতে পারবেন না, আবেদন করতে পারবেন না, সহজ কথা এখানে। এরপরে আছে কি, হ্যাঁ বলছে কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী এখানে বলেছে যে সমস্ত প্রার্থীরা শারীরিক শিক্ষায় উত্তীর্ণ হয়েছি এই সাবজেক্টে, তাদের ক্ষেত্রে বালিকা বিদ্যালয়, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে মহিলারা শুধুমাত্র বালিকা বিদ্যালয়ে যেতে হবে, এখানে কোনো পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে না শারীরিক শিক্ষা সাবজেক্টে। মহিলা কলেজ প্লাস বালিকা বিদ্যালয়, এখানে শুধুমাত্র শারীরিক শিক্ষা সাবজেক্টে মহিলারা যেতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যারা ধর্ম সাবজেক্ট বিষয়, যেটা যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরপরে কি ইসলাম শিক্ষা, এই যে ধর্মগুলো আছে ধর্মভিত্তিক সাবজেক্টে যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেকে তার ধর্মের অনুসারী হতে হবে এবং ওই ধর্মীয় সাবজেক্টে আপনি আবেদন করতে পারেন। যদি এখানে কেউ ভুল তথ্য ইনফরমেশন দেন তাহলে আপনার সুপারিশ বা নিয়োগমালা বাতিল হতে পারে। এরপরে আছে কি আবেদন পূরণের সময় প্রার্থী অবশ্যই নিজের একটা সচল নাম্বার দেবেন। এখন অনেকে বলে থাকেন স্যার আমার তো আগের যে নাম্বার দিলাম এটা পরিবর্তন করে নতুন আর একটা নাম্বার দিতে হবে। হ্যাঁ এটা পারবেন, তবে সচল নাম্বার দিতে হবে এবং নিজের একটা ইমেইল অ্যাকাউন্ট এখানে দিবেন, ইমেইল নাম্বারটা দিবেন এখানে। এরপরে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন একবার এখানে উল্লেখ করা আছে একবার সাবমিট করা হলে আপনি দ্বিতীয়বার আর এটা পরিবর্তন করতে পারবেন না। এরপরে আবেদন করা যখন সম্পন্ন হয়ে যাবে আবেদনের একটা প্রিন্ট কপি আপনি নিজে সেখান থেকে তুলে রাখবেন। আবেদন ফি প্রদানের সময় সেটা হচ্ছে 22 তারিখ দুপুর 12টা থেকে শুরু হবে এবং পরবর্তী মাসের 10 জুলাই রাত 12টা পর্যন্ত। তবে আপনি যদি এখন আবেদন করেন পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাকে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। এরপরে আছে কি বলছে কি আবেদন সময় শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিতে
এখানে জনবল নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে, যদি কোনো ব্যক্তি মামলা সংক্রান্ত কারণে বা অবৈধ কোনো জটিলতার কারণে সুপারিশ প্রাপ্ত না হন, অর্থাৎ অনেকের মামলা সংক্রান্ত কারণে পুলিশ ভেরিফিকেশন আটকে যাবেন, কিংবা অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন, এই কারণে যদি থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখানে কি করা হবে না, আপনার এখানে যদি চাকরিটা না হয় তাহলে এনটিআরসি এর দায়ভার নিবে না। যদি নিয়োগপত্রে শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থী নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হন এবং জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান সময় এমপো স্থগিত বাতিলকরণ হয় এবং ম্যানেজিং কমিটি যে গভর্নিং কমিটি বাতিল করেন, প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে যদি এমপিওভুক্ত বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে এনটিআরসি এখানে দায়বদ্ধ না। এছাড়া যে শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে সকল চাহিদা চেয়েছে, এটা প্রতিষ্ঠান প্রধান চাহিদা চেয়েছে, এই চাহিদার ভিত্তিতে দেখা যাচ্ছে সেখানে আপনি চাকরিতে জয়েন করে দেখছেন ওইখানে আরেকজন শিক্ষক আছে, কিংবা শূন্য পদ নাই, সেক্ষেত্রে আপনার এমপিও কিন্তু হচ্ছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর জন্য কিন্তু এনটিআরসি দায়বদ্ধ থাকবে। এক্ষেত্রে আপনি অবশ্যই প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য নেবেন, কোথায় কতটি শূন্যপদ আছে, কি অবস্থায় আছে, আসলে কি শূন্যপদ আছে কিনা, প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে নেবেন, ইত্যাদি বিষয় এখানে নীতিমালা দেওয়া হয়েছে। এরপরে সর্বশেষ যেটা বলা হয়েছে, এনটিআরসি এর বিধিমালা সংযোজন বিয়োজন ইত্যাদি সকল কিছু এনটিআরসি করতে পারবে, এটা পরিবর্তনও হতে পারবে। তো এইগুলো ছিল হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নীতিমালা বা সুপারিশমালা। এই বিস্তারিত তথ্যগুলো আমরা জেনে বুঝে শুনে আমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানতে ইচ্ছা হয়, আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।